দেখেছেন 2006 আন্দোলন, আপনারা দেখেছেন সেই 2009 সালের আন্দোলন, আপনারা দেখেছেন 12 সালের আন্দোলন, আপনারা দেখেছেন 18 আন্দোলন। সেই স্বৈরাচার সরকারের আমলে 18 সময় কিন্তু বলেছিল শ্রমিকরা আপনারা কাজে যাবেন, অন্যথায় আসলে ছেড়ে দেবেন। কিন্তু শ্রমিকরা কি আসলে ছেড়ে দিয়েছে? সেই মালিকরাই কিন্তু হাতে পায়ে ধরে আবার কারখানা নিয়ে এসেছে। আপনারা দেখেছেন, ইতিমধ্যে আপনারা দেখছেন 2020 সালে আমাদের দেশে, আমার জীবনে আমার কোনোদিন মহামারী দেখি নাই, কিন্তু সেই 20 সালে কিন্তু মহামারী দেখেছি। সেই মহামারীর সময় আপনারা দেখেছেন ইরান থেকে শহর পর্যন্ত মাত্র 25 দিন কারখানা বন্ধ থাকার কারণে ইরান থেকে শহর পর্যন্ত সকল মানুষের পকেট কিন্তু ফাঁকা হয়ে গেছিল। অর্থাৎ আমি বলতে চাই, এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে আমার গার্মেন্টস শ্রমিকরা, সেই শ্রমিকের যারা নেতৃত্ব দেয় সেই নেতাদেরকে সম্মানজনকভাবে কথা বলতে হবে। তাদের সাথে কোনোভাবে প্রতারণা করে আপনারা ভুল করবেন না। আপনি কি মনে করছিলেন আপনারা সেই দুঃসাহস, আপনারা সেই ছেড়েছি সেই আওয়ামী লীগের সময় শ্রমিক নেতাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে কিন্তু জেলে রাখার পরেও আপনারা নেতৃত্ব বন্ধ করতে পারেন নাই। আমরা কিন্তু পরপর কয়েকটি মজুরি আদায় করে গেছি আন্দোলনের মধ্যে। অর্থাৎ আমি বোঝাতে চাই, শ্রমিক এবং শ্রমিক নেতারা চাইনি অনেক কিছু করতে পারে। আপনারা ভাববেন না কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে সেখানে শ্রমিক নেতারা হয়তো সামনের কাতারে সমর্থন দেয়নি, কারণ আমরা দেশ বাঁচাতে চেয়েছি, দেশ বাঁচাতে চেয়েছি। কিন্তু তাই তার মানে এই না যে আমরা অনেক দুর্বল। আজকে সেই স্বৈরাচার দেশ থেকে বিদায় নেওয়ার পরে এখনো আজকে যেটা আমরা দেখলাম সেই প্লাটিনাম সেই কারখানায় সেই নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে আপনারা মারধর করেছেন। সেখানে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটি করেছেন তারা সম্মানের সহিত আমাদের হৃদয়ে থাকবে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই মাদক দ্রব্য থেকে আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই, যেই মালিক কর্তৃক শ্রমিক এবং শ্রমিক নেতাদের প্রতি যে অত্যাচার হয়েছে হত্যার উদ্দেশ্যে সেই সকল আসামিদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এখন বন্ধুগণ, আমরা সবসময় দেখি কারখানাতে শ্রমিকরা নির্যাতিত হয়, শ্রমিকদেরকে মারধর করা হয়, শ্রমিকদেরকে মিথ্যা মামলা হামলা হুমকি ভয়ভীতি দেখানো হয়। সেখানে যদি কোনো নেতা সেই শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে বাংলাদেশের মাটিতে আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি সেই শ্রমিক এবং শ্রমিক নেতাকে আসামি করেই তারা মামলা দেয়। তারা মালিক পক্ষের লোক হয়ে তারা মালিক পক্ষের লোক হয়ে শ্রমিক এবং শ্রমিক নেতার নামে তারা মামলা দেয়। অথচ ওই কারখানার মালিক ওই কারখানার শ্রমিকদের উপরে নির্যাতন করছে, ওই কারখানার শ্রমিকের উপরে হামলা মামলা বিভিন্ন হুমকি দিয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, আমরা শান্তি চাই, সংঘাত চাই না। এখন বাংলাদেশে ৪৫ লক্ষ গার্মেন্টস শ্রমিক, এই গার্মেন্টস শ্রমিক বাংলাদেশের আগে থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যখন ক্ষমতা ছিল তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রেখেছে এই গার্মেন্টস শিল্প। আওয়ামী লীগ সরকার চলে গেছে, আপনারা সবাই জানেন, তাদের কৃতকর্মের কারণে তারা চলে গেছে। এখন নতুন আবার একজন আসবে, আবারও সেই টাকা পরিচয় তারা রাজত্ব করবে। আমরা এগুলো চাই না। আমরা চাই শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় রাজনীতি, শান্তিপ্রিয় বাংলাদেশ, শান্তিপ্রিয় শ্রমিক। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন। আপনারা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে আমাদের 3 জন শ্রমিক নেতার উপরে মালিক পক্ষ গুন্ডা এবং মালিক পক্ষ হামলা করেছে এবং তাদেরকে প্রাণ রাখেন তার উদ্দেশ্যে তারা এই হামলা করেছে। সেই 3 জনের একজন আমাদের প্রিয় সহযোদ্ধা, আমাদের প্রিয় ভাই, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর আশুলিয়া সমারোহ সভাপতি কামরুল ইসলাম মির্জা ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ। আসলে আমি এখনো অসুস্থ,
ওরা এমনভাবে আমার মাথায় পিটিয়েছে, মোটা বেতের লাঠি দিয়ে, আসলে আপনারা না দেখলে বুঝবেন না। তারপর সহযোগিতাকে ডাকে আমি আসছি। ঘটনাটা আমি একটু বলি, শোনেন আপনারা। ওই কারখানাটি অর্থাৎ প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড, এই কারখানায় ঢাকাইকৃত এবং ডিজাইনকৃত শ্রমিকদের পাওনা দিই কখনোই দেওয়া হয় না। তো একটা পর্যায়ে ওখানকার থেকে প্রায় 45 জন শ্রমিক আমাদের শ্রমিক সংগঠনে আসে। তো এই বিষয়টি নিয়ে কাজ করছিলেন আমাদের সহযোদ্ধা টুটুল, আমাদের সহযোদ্ধা মিজান, আমাদের সহযোদ্ধা মামুন মন্ডল এবং আমি। আমরা বেশ কয়েকবার কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে আপনারা এই শ্রমিকের পাওনাদি দিয়ে দেন। ওনারা কোনোভাবেই কথা শোনেননি। সর্বশেষ আমরা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দপ্তর আছে, আপনারা জানেন যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেখান থেকে শিল্প ইন্ডাস্ট্রির লাইসেন্স হয়। আমরা সেখানেও কমপ্লেন করেছিলাম, কিন্তু এই ইন্সপেক্টর জনাব আনোয়ার সাহেব কেন যে গরিবসী করলেন এটা আসলে আমার বোধগম্য না। এই আনোয়ার সাহেব বারবার বলছেন আপনার কারণে পরশু মালিকের কথা শুনে না। আরে ভাই, আপনার কথা শুনবে না তো কার কথা শুনবে? আপনি রাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর, আপনি পারেন একটি কারখানা যদি বকেয়া বাহাদুরি না দেয় ওই কারখানার লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করতে রাষ্ট্রবাদী মামলা হয়ে আপনার কারখানা এগেনস্টে মামলা করতে পারেন। এই সরকার তো আপনাকে এই দায়িত্ব দিয়েছে। তো আমরা তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পাইনি। যে তার এক পর্যায়ে গিয়ে আমরা যখন কোথাও বলে পাচ্ছি না, শ্রমিকের তো ঘর ভাড়া, দোকানপাতি, নানান সমস্যা থেকে আপনারা জানেন। তো শ্রমিকরা নিজেরাই একটা কর্মসূচি গ্রহণ করলে